আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা ক্লাসটা শুরু করি। আমরা গত দিনে ক্লাসে কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং, তাই না? তার মধ্যে আমরা কি পড়লাম? আমরা অ্যাবর্শন পড়লাম, মোলার প্রেগন্যান্সি, একটোপিক প্রেগন্যান্সি সম্পর্কে একটু জানলাম, আর আমরা মোটামুটি অ্যাবর্শনটাকে কিন্তু কিছুটা পড়েছি। আমরা অ্যাবর্শনের কি পড়েছি? আমরা অ্যাবর্শনে পড়লাম ডেফিনিশন পড়েছি, ক্লাসিফিকেশন পড়েছি। ক্লাসিফিকেশনের মধ্যে কি পড়লাম আমরা? টু টাইপস অ্যাবর্শনে ক্লাসিফাই করলাম টু টাইপসে। একটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাবর্শন আর একটা হচ্ছে ইনডিউসড অ্যাবর্শন। স্পন্টেনিয়াস অ্যাবর্শনের ভিতরে আবার কি বললাম? এটা আবার দুই রকম পড়লাম। একটা বললাম রিকারেন্ট প্রেগন্যান্সি লস, আর একটা কি বললাম? আইসোলেটেড কিছু কজ। আইসোলেটেড কজের ভিতরে আবার বললাম আমরা থ্রেটেন্ড অ্যাবর্শন, তারপরে ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন এন্ড সেপটিক অ্যাবর্শন। আমরা আজকে শুরু করব হচ্ছে রিকারেন্ট প্রেগন্যান্সি লস। রিকারেন্ট প্রেগন্যান্সি লস, এটাকে যদি আমরা রিকারেন্ট অ্যাবর্শনও বলা হয়, রিকারেন্ট অ্যাবর্শন বা রিকারেন্ট প্রেগন্যান্সি লস বা রিকারেন্ট মিসক্যারেজ, এটাকে কি বলি আমরা, ডেফিনিশনে কিভাবে বলি? Recurrent miscarriage, it is defined as a sequence of 3 or more consecutive spontaneous abortion. তাহলে দেখো আমরা কখন বলছি যে পরপর 3টা যদি স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয় তাহলেই তখন আমরা বলবো যে এটা রিকারেন্ট অ্যাবর্শন। এখন পরপর 3টা অ্যাবর্শন বলেছি আমরা। তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি যে ধরো একজন মহিলা, সে তার প্রথম বাচ্চা তার টার্মিনেট করেছে, তার মানে সে এমআর করেছে, নিজের থেকে সে টার্মিনেট করেছে, এবং পরপর তার দুটো বাচ্চা স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে গেছে। এখন এক্ষেত্রে কি আমরা বলবো যে এটা রিকারেন্ট অ্যাবর্শন? আমাকে একটু লিখে বলো, তারপরে আমরা আবার আগাবো। আচ্ছা, একজন বলেছে না, বলবো না। তাহলে খুব সুন্দর, আসলে বলবো না, কারণ আমরা বলেছি যে স্পন্টেনিয়াস অ্যাবর্শন হবে, নিজের থেকেই যদি 3টা বাচ্চা পরপর অ্যাবর্শন হয়ে যায় তাহলে সেখানেই আমরা রিকারেন্ট অ্যাবর্শন বলবো। সে যদি নিজে থেকে কোনো কারণে বাচ্চা অ্যাবর্ট করে তাহলে সেটা কিন্তু রিকারেন্ট প্রেগন্যান্সি লসের ভিতরে আসবে না। এটা কিন্তু মনে রাখতে হবে, এবং পরীক্ষার সময় কিন্তু এই কথাটা মনে করেই বলতে হবে। এখন যত সুন্দর করে উত্তর দিলে তখনও কিন্তু এইভাবে উত্তর দিতে হবে। এটা কাদের ভিতরে দেখবো? এটা কত পার্সেন্টেজ ওমেনের ভিতরে দেখা যায়? সিন ইন 1% অফ অল উইমেন। রিস্ক ইনক্রিজ করে উইথ ইচ সাকসেসিভ অ্যাবর্শনে। প্রত্যেকটা অ্যাবর্শনের বেলায় কিন্তু তারপরে রিস্ক কিন্তু আরো বেড়ে যায়। নো আন্ডারলাইং কজ ইজ ফাউন্ড ফর 50% অফ রিকারেন্ট প্রেগন্যান্সি লস। এটা কিন্তু অ্যাবর্শনে আমরা অনেকগুলো কজের কথা বলেছি, এবং তারপরে বলেছি যে 40 to 60% ক্ষেত্রে কিন্তু ইডিওপ্যাথিক, মানে এতগুলো কারণের পরেও কিন্তু আমরা বলি যে এত 40 to 60% ক্ষেত্রে আমরা বলতে পারি না যে আসলে কেন হচ্ছে। তো এখানেও কিন্তু সেটা বলা হয়েছে যে 50% ক্ষেত্রে কিন্তু কোনো আন্ডারলাইং কজও খুঁজে পাওয়া যায় না রিকারেন্ট প্রেগন্যান্সি লসের ক্ষেত্রে। এখন টাইপ, আমরা রিকারেন্ট প্রেগন্যান্সি লসকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি রিকারেন্ট প্রেগন্যান্সি লস, আর একটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি রিকারেন্ট প্রেগন্যান্সি লস। প্রাইমারি রিকারেন্ট প্রেগন্যান্সি লস refers to couples that have never had a live birth, মানে এদের হচ্ছে কখনোই একটা লাইভ বার্থ কখনোই ঘটে নাই, তাহলে তাদেরকে আমরা বলছি প্রাইমারি রিকারেন্ট প্রেগন্যান্সি লস, মানে এদের কোনোটা একটা জীবিত বাচ্চা নাই তাদের। কিন্তু সেকেন্ডারি রিকারেন্ট প্রেগন্যান্সি লস আবার কিভাবে বলতে পারি? refers to those who have had repetitive loss following a successful pregnancy. তাহলে এদের অনেকগুলো বাচ্চা নষ্ট হওয়ার পরেও কিন্তু একটা সাকসেসফুল প্রেগন্যান্সি হতে পারে। তাহলে সেখানে হচ্ছে একটা বলি আমরা প্রাইমারি রিকারেন্ট প্রেগন্যান্সি লস, আর একটাকে বলি সেকেন্ডারি রিকারেন্ট প্রেগন্যান্সি লস। ইটিওলজি কিন্তু অনেকটাই অ্যাবর্শনের ইটিওলজি যদি তোমাদের মনে থাকে, একটাই যদি সুন্দর করে পড়ো তাহলে কিন্তু রিকারেন্ট প্রেগন্যান্সি লস, অ্যাবর্শন, এই কিন্তু ইটিওলজি তোমরা বলতে পারবে। ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা সবসময় বলছি যে জেনেটিক ফ্যাক্টরস। জেনেটিক ফ্যাক্টরস এর ভিতরে দেখো 3 to 5% এখানে জেনেটিক ফ্যাক্টরস। প্যারেন্টাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যদি থাকে তাহলে তার কারণে ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন হচ্ছে। তার মানে মা এবং বাবা দুজনের ভিতরে কারো যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস ঘটে সেটার জন্য কিন্তু হতে পারে। The most common abnormality is a balanced translocation. This leads to unbalanced translocation in the fetus, causing
আর্লি মিসক্যারেজ অর এ লাইভ বার্থ উইথ কনজেনিটাল ম্যালফরমেশন। দেখো এই যদি ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটিস থাকে তাহলে তার জন্য কি হতে পারে, ফিটাসের আনব্যালেন্স ট্রান্সলোকেশন হতে পারে এবং তার জন্য আর্লি মিসক্যারেজ হতে পারে, অথবা যদি জীবন্ত বাচ্চাও হয় তাহলে তার কি হবে, কনজেনিটাল ম্যালফরমেশন হতে পারে। Risk of miscarriage in couples with a balanced translocation is more than 25%. And this is the most common cause for first trimester loss. এখন এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক যে কজগুলো আছে সেটা আমরা বলি। সেখানে যে পোরলি কন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টস, আমরা কিন্তু দেখো অ্যাবর্শনেও কিন্তু এটা বলেছিলাম যে এন্ডোক্রাইন এবং মেটাবলিক কিছু কজ থাকে, এবং তার ভিতরে কিন্তু আমরা এটাও পড়েছি যে পোরলি কন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টস তাদের যদি ওই সময় তাদের ডায়াবেটিস ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে না, কিন্তু সেই সময় সে কনসিভ করে গেছে, তাহলে কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অথবা তার কি হতে পারে, কনজেনিটাল অ্যাবনর্মাল বেবি হওয়ার সম্ভাবনা থাকে। Presence of thyroid autoantibodies, luteal phase defect, hypersecretion of luteinizing hormones, that means PCOS. যদি PCOS থাকে তাহলে সেখানে যদি লুটেনাইজিং হরমোনের সিক্রেশন অনেক বেশি থাকে তাহলে সেক্ষেত্রেও মিসক্যারেজ হতে পারে। ইনফেকশনের কথা আমরা এর আগে বলেছি, ইনফেকশন ইন দ্য জেনিটাল ট্র্যাক্ট, ট্রান্সপ্লাসেন্টাল ফিটাল ইনফেকশন যদি হয় তাহলে সেভাবেও বাচ্চা নষ্ট হতে পারে। সিফিলিস যদি থাকে মা তাহলে সেক্ষেত্রে হতে পারে। ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া, ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়ার ভিতরে দেখো আমরা কতগুলো কথা বলেছি। এখানে আমি একটা কথা বলি তোমাদেরকে, যে এই যে ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া বললাম, এই নামটা বললেই কিন্তু হবে, তার ভিতরে যে প্রোটিন সি ডেফিসিয়েন্সি বা প্রোটিন এস ডেফিসিয়েন্সি আমি যে কথাগুলো বলছি এটা তোমাদের জানার জন্য বলছি। পরীক্ষার সময় তোমার যদি এই কথাগুলো মনে না থাকে কোনো সমস্যা নাই, তুমি শুধু ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া এইটুকু বলতে পারলেই হবে, ইনফেকশন এই কথাটা বলতে পারলেই হবে, এন্ডোক্রাইন এবং মেটাবলিক কারণের জন্য ঘটে এই কথাটা যদি তুমি সুন্দর করে বলো তাহলে তোমার এক্সামিনার জানবে যে তুমি জিনিসটা জানো। সুতরাং তোমার কিন্তু অনেক ভিতরে আর কোশ্চেন নাও করতে পারেন, কারণ জানেন যে তুমি এই ব্যাপারগুলো তুমি বোঝো। ইমিউনোলজিক্যাল কজের ভিতরে অটোইমিউনিটি and antiphospholipid antibody syndrome. Autoimmunity and antiphospholipid antibody syndrome এটা কিন্তু তোমরা প্রায় শুনে থাকো। আমরা কিন্তু কতগুলো অ্যান্টিবডি দেখি যখন রিকারেন্ট প্রেগন্যান্সি লস হয় তখন আমরা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি করতে দিই, অ্যান্টিকার্ডোলিপিন অ্যান্টিবডি করতে দিই, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি করতে দিই, তাই না? আমরা বলি যে লুপাস পজিটিভ নাকি পেশেন্ট সেটা বলি। এই কথাগুলো কিন্তু এখন পেশেন্টরাও জানে, পেশেন্টরাও এসে কি সুন্দর করে ওরাও বলে যে আমি লুপাস পজিটিভ, এই কথাগুলো কিন্তু ওরা বলতে পারে কারণ বিভিন্ন জায়গায় যায়, ওরা কিন্তু এখন অনেক কথা জানে। সুতরাং আমাকে কিন্তু সব কথা জানতে হবে, কারণ তোমাকে যদি এসে কোয়ারি করে তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি উত্তর দিতে পারবে না। সুতরাং তোমাকে যখন তুমি মানে পড়াশোনা করবে তখন তোমাকে অনেক গভীরে ঢুকতে হবে, এই কারণে যে তোমাকেও কিন্তু এখন এই জিনিসগুলো জানতে হবে। পরীক্ষার সময় কিন্তু অনেক কথা না বললেও হয়, শুধু জিনিসগুলো জানতে হবে, কিন্তু পরবর্তীতে তুমি যখন ইন্টার্ন করবে তখন কিন্তু তোমার কাছে তোমার পেশেন্ট এসে বলবে, তখন তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে এবং বুঝতে হবে। সেদিন বোধহয় আমাকে একজন বলেছিল যে অ্যালো ইমিউন ফ্যাক্টরটা কি, আর অটো ইমিউন অ্যান্টিবডি সম্পর্কে আমি বলি, তারপরে আমি অ্যালো ইমিউন ফ্যাক্টরটা বলবো। অটো ইমিউন অ্যান্টিবডি যেটা সেটা কি করে, সেটা কিন্তু মিসক্যারেজ করে, কখন করে, সেকেন্ড ট্রাইমেস্টারে করে। দিস পেশেন্টস, এই পেশেন্টগুলো যাদের ভিতরে অ্যান্টিবডি আছে তাদের ভিতরে কি হয়, তাদের এই অ্যান্টিবডিটা ওই পেশেন্টেরই টিস্যুর এগেনস্টে কাজ করে এবং প্লাসেন্টার এগেনস্টে কাজ করে, যার জন্য কি হয় প্লাসেন্টা এবং তার নিজের শরীরেই কিন্তু তার এগেনস্টে কাজ করছে, যার জন্য কি হয় পরে প্লাসেন্টাল থ্রোম্বোসিস হয়, ইনফেকশন হতে পারে এবং ফিটাল হাইপোক্সিয়া হতে পারে এবং আলটিমেটলি প্যাথোলজি কি হচ্ছে, অ্যাবর্শন। তাহলে এটাও গেল আমাদের, এটা আমরা কি পড়লাম, অটো ইমিউনিটি পড়লাম। এখন সেদিন একটা কোশ্চেন করেছিল যে অ্যালো ইমিউন ফ্যাক্টরটা কি, কারো কেউ কি জানো অ্যালো ইমিউন জিনিসটা কি? একটু লেখো তো, আমি একটু ততক্ষণে দেখি অ্যালো ইমিউনে কি লেখা আছে, তোমরা একটু পড়ো, আমাকে লিখে জানাও। এই যে এখানে লেখা আছে ইমিউন রেসপন্স এগেইনস্ট প্যাটার্নাল অ্যান্টিজেন ইন দ্য ফিটাস, এই কথাটা বোঝো কেউ? এখানে কিন্তু সুন্দর করে সেদিন আমরা ওখানে বলিনি, কিন্তু এখানে কিন্তু আমরা বলেছি। তোমরা লিখতে থাকো, আমাকে উত্তর দিতে থাকো, আমি একটু একটু করে আগাই। অ্যালোইমিউন যেটা সেটা হচ্ছে প্যাটার্নাল অ্যান্টিজেন হুইচ আর ফরেন টু দ্য মাদার। এটা কি করে, একটা
প্রোটেক্টিভ ব্লকিং অ্যান্টিবডি রেসপন্স করে। মানে আমরা জানি যে কি হচ্ছে, মায়ের কাছ থেকে আসছে ওভাম, বাবার কাছ থেকে আসছে স্পার্ম, এই দুটো মিলে কি হচ্ছে, একটা ফার্টিলাইজেশন হচ্ছে, ফার্টিলাইজ ওভাম তৈরি করছে। তাহলে এর ভিতরে মায়েরও টিস্যু আছে, বাবারও সেল আছে। তো বাবার সেলটা কিন্তু মায়ের জন্য এটা হচ্ছে ফরেন বডি। তো মা তো নিজের টিস্যুকে নিবে, কিন্তু বাবার যে সেলগুলো আসছে বা টিস্যু আসছে সেটাকে কিন্তু সে ফরেন বডি হিসেবেই মনে করবে। সুতরাং তার এগেনস্টে কিন্তু সে সাধারণত তার শরীরে যখন কোনো ফরেন বডি আসে সে কিন্তু এটাকে রিজেক্ট করে। তো এই যে মায়ের কিন্তু একটা রিজেকশন ফেনোমেনা হবে, কিন্তু এই রিজেকশন যাতে না করে সেই জন্য কি করে, একটা ব্লকিং অ্যান্টিবডি তৈরি করে। প্যাটার্নাল যে অ্যান্টিজেনটা আসছে সে একটা ব্লকিং অ্যান্টিবডি তৈরি করে। এই ব্লকিং অ্যান্টিবডি যখন তৈরি হয় তখন মা কিন্তু তাকে আর ফরেন বডি হিসাবে আইডেন্টিফাই করতে পারে না, সো দ্যাট তাকে সে নিজেরই টিস্যু বলে গ্রহণ করে এবং তাকে রিজেক্ট করে না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই ব্লকিং যে অ্যান্টিবডিটা তৈরি হওয়ার কথা ছিল, বা ব্লকিং যে প্রোটেক্টিভ ব্লকিং এজেন্ট তৈরি হওয়ার কথা ছিল সেটা ঠিক মতো তৈরি হয় না, যার জন্য মায়ের সেল তখন কি করে, ফরেন বডি হিসেবে একে ট্রিট করে এবং তাকে রিজেক্ট করে, তখন এটা বের হয়ে আসে, তখন অ্যাবর্শন হয়ে যায়। এটা কি বলা হয়, অ্যালোইমন ফ্যাক্টরস। বোঝা গেছে না? এখন বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো। এখন আমরা আসছি সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজে। সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজে যেটা হয়, anatomic abnormalities responsible for 10 to 15% of the recurrent abortion. এই যে রিকারেন্ট অ্যাবর্শন হচ্ছে তার ভিতরে কিন্তু অ্যানাটমিক অ্যাবনর্মালিটি দায়ী হচ্ছে 10 to 15% ক্ষেত্রে। কি কি কারণে হয়? Cause may be congenital defects in the Mullerian duct fusion. আচ্ছা, আমাকে লিখেছে বুঝে গেছে, বুঝতে পেরেছে, অ্যালো ইমিউন অ্যান্টিবডি ইজ দ্য অ্যান্টিবডি হুইচ ইজ non-cell but from the same species. আচ্ছা ঠিক আছে, তোমরা লিখেছো, হ্যাঁ ঠিক লিখেছো সুন্দর করে, থ্যাংক ইউ। এখন কি কি কারণে অ্যানাটমিক অ্যাবনর্মালিটিস হয়? কজ কি? congenital defects in the Mullerian duct fusion, that is unicornuate, bicornuate, septate or double uterus. তোমরা জানো ইউনিকর্নুয়েট ইউটেরাস কেমন হয়, এর আগে মনে তোমাদের একটা ক্লাস হয়েছে। বাইকর্নুয়েট মানে ইউটেরাসের দুটো কর্ণ থাকবে, ইউটেরাসের একটা কর্ণ থাকলে তখন আমরা বলবো ইউনিকর্নুয়েট। সেপ্টিক ইউটেরাসের ছবি আছে আমি দেখাবো, এবং ডাবল ইউটেরাসের ছবি আমি পরে দেখাবো। Acquired intrauterine adhesion, uterine fibroids and endometriosis, cervical incompetence. তাহলে দেখো অ্যানাটমিক অ্যাবনর্মালিটিস এর ভিতর কি আসলে, একটা হচ্ছে কনজেনিটাল ডিফেক্টস ইন দ্য মুলারিয়ান ডাক্ট। মুলারিয়ান ডাক্টে যদি কনজেনিটাল ডিফেক্ট হয় দ্যাট মিন্স হচ্ছে ইউনিকর্নেট ইউটেরাস যদি হতে পারে হয়, বাইকর্নেট ইউটেরাস হয়, সেপ্টেট আর ডাবল ইউটেরাস যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ হয়। আর কি হতে পারে? অ্যাকোয়ার্ড, ওটা ছিল কনজেনিটাল, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইন্ট্রাউটেরাইন অ্যাডিশন। যদি কোনো কারণে ইন্ট্রাউটেরাইন অ্যাডিশন হয়ে যায় তাহলে সেটার জন্য হতে পারে। যদি ইউটেরাইন ফাইব্রয়েড থাকে, এন্ডোমেট্রিওসিস থাকে, অথবা সার্ভাইকাল ইনকম্পিটেন্স হয় তাহলে তার কারণে কিন্তু মিসক্যারেজ হয়। ইউটেরাইন কজের ভিতরে আসে ডিফেক্টস অফ মুলারিয়ান ফিউশন। মুলারিয়ান ফিউশনে যখন ডিফেক্ট হচ্ছে তখন কি হচ্ছে, ডাবল ইউটেরাস হতে পারে, সেপ্টেট ইউটেরাস হতে পারে, আর বাইকর্নেট ইউটেরাস। আবার 12% কেসেস অফ রিকারেন্ট অ্যাবর্শন এর জন্যই হতে পারে। ইমপ্লান্টেশন অফ দ্য সেপ্টাম লিডস টু ডিফেক্টিভ প্লাসেন্টেশন, এবং সেপ্টামের উপরে যদি ইমপ্লান্টেশন হয় তাহলে কিন্তু প্লাসেন্টেশনটা ডিফেক্টিভ হবে, যার জন্য তখনও মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আশারম্যান সিনড্রোম, আশারম্যান সিনড্রোম একটা সিনড্রোম যেটা কি হয়, ইন্ট্রাইউটেরাইন অ্যাডিশন ডিউ টু প্রিভিয়াস কিউরেটিস ক্যান লিড টু আর্লি মিসক্যারেজ। সাধারণত আশারম্যান সিনড্রোমটা কি হয় তোমরা কিন্তু জানো, যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র লেয়ারটা যদি একসাথে লেগে যায়, তার মানে যদি কোনো কারণে খুব বেশি ইউটেরাইন কিউরেটিস হয়, ধরো আফটার ডিএনসি অপারেশন অনেক বেশি কিউরেটিস হয়ে গেছে, তাহলে কি হয়, অ্যান্টেরিয়র লেয়ারটা এবং পোস্টেরিয়র লেয়ারটা ইউটেরাসে লেগে যায়, হয়তো কিছুটা জায়গা ফাঁকা থাকে, সেইখানে যদি বাচ্চা আসে পরবর্তীতে বাচ্চা বড় হতে পারে না লেগে থাকার জন্য, তখন এটা অ্যাবর্শন হয়ে যায়। ট্রান্সভাজিনাল আল্ট্রাসাউন্ড ইজ ইউজড ফর ডায়াগনোসিস। আমরা সাধারণত কিভাবে ডায়াগনোসিস করি? ট্রান্সভাজিনাল আল্ট্রাসাউন্ড করলে কিন্তু ভালো বোঝা যায়। হিস্টারোস্কোপিক রিসেকশন ফর সেপ্টাম অর ডিভিশন অফ অ্যাডিশন ইন আশারম্যান সিনড্রোম, এটা মোটামুটি ট্রিটমেন্টে বলে দিয়েছে এখানটায়, যে সেপ্টাম থাকলে আমরা কি করতে পারি, অ্যাডিশন থাকলে আমরা কি করতে পারি, আশারম্যান সিনড্রোম থাকলে কি করতে পারি। সেখানে আমরা হিস্টারোস্কোপি রিসেকশন করতে পারি, সেপ্টামটাকে কেটে ফেলতে পারি, অ্যাডিশন থাকলে অ্যাডিশনটাকে আমরা তুলে নিয়ে আসি, এবং আশারম্যান সিনড্রোমে যদি অ্যাডিশন থাকে তাহলে সেখানে আমরা হিস্টারোস্কোপিক রিসেকশন করে আনতে পারি।
সাবমিউকাস ফাইব্রয়েড ম্যানেজ বাই মায়োমেক্টমি। তাহলে সাবমিউকাস যদি কোনো ফাইব্রয়েড থাকে সেটাও আমরা হিস্টেরোস্কোপিক্যালি আমরা নিয়ে আসতে পারি। আর যদি দেখো যে অন্য ইউটেরাসের মায়োমা যদি কিছু থাকে তাহলে সেখানে কিন্তু আমরা কি করি, মায়োমেক্টমি করি। কিভাবে মায়োমেক্টমি করি সেটাও তোমরা কিন্তু অলরেডি মনে হয় জেনে গেছো, কারণ এর আগের তোমার ক্লাস হয়ে গেছে এটা নিয়ে। এখানে দেখো ছবি দেখাচ্ছে কি সুন্দর। একটা হচ্ছে সেপ্টেড ইউটেরাস। ইউটেরাস যদি সেপ্টেড থাকে তাহলে কিরকম থাকবে, ইউটেরাসের ভিতরে একটা দেয়ালের মতো ছবি আসবে, একটা দেয়ালের মতো পার্টিশন দেখা যাবে, সেটাকে বলা হচ্ছে সেপ্টেড ইউটেরাস। আর ডাবল ইউটেরাস একদম ডবল, দুইটা আলাদা আলাদা ইউটেরাসের মতো, একদম দুটো আলাদা আলাদা ইউটেরাস, এটাকে বলা হচ্ছে ডাবল ইউটেরাস। দেখো এই যে ভিউটা দেখাচ্ছে, এই ভিউটা হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালি ভিউ। যখন এই সেপ্টেড ইউটেরাসকে ল্যাপারোস্কোপি করা হয়েছিল তখন সেইভাবে আমরা দেখছি, অথবা যদি হিস্টেরোস্কোপিক্যালি ভিউ বলি তাহলে হিস্টেরোস্কোপিক্যালিও কিন্তু এই সেপ্টেড ইউটেরাসকে এইভাবে দেখা যায়। ল্যাপারোস্কোপিতে কিন্তু ইউটেরাসের ভিতরটা এভাবে দেখা যাওয়ার কথা না, এটা কিন্তু হিস্টেরোস্কোপিক্যালি সুন্দর করে দেখা যাবে, ঠিক আছে। এন্ড সেপ্টেড ইউটেরাসকে যখন এটা কি কারণ হচ্ছে, মোস্ট কমন কাজ হচ্ছে এটা মিসক্যারেজ করে মোর দেন 60% ক্ষেত্রে। আর এটার আউটকামটা কিন্তু খুব বেশি ভালো আউটকাম না, বলেছে এটার আউটকাম পুরেস্ট আউটকাম। ফিটার সার্ভাইভাল উইথ আনট্রিটেড কেসেস 6 to 28%। মেকানিজম বলেছি নট ক্লিয়ারলি আন্ডারস্টুড, এবং এটা হচ্ছে পোর ব্লাড সাপ্লাই, এই জন্য পোর ইমপ্লান্টেশন হয়। লিওমায়োমার ছবি দেওয়া আছে, দেখো এখানে সাবমিউকাস কিছু লিওমায়োমার ছবি দেওয়া আছে, তার পজিশন দেখা দিচ্ছে, এক একটা পজিশন খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে পোর এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি, ডিজেনারেশন উইথ ইনক্রিজিং সাইটোকাইন প্রোডাকশন, এই জন্য কিন্তু মিসক্যারেজ হয়েছে। দেখো এতগুলো যদি ফাইব্রয়েড থাকে, যদি ফাইব্রয়েডের কারণে, তাহলে বেবি এসে কোথায় বসবে, তার একটা ইমপ্লান্টেশনের একটা ব্যাপার থাকে। এবং যদি কোনো ছোট যদি কোনো ফাইব্রয়েড থাকে তাহলে কিন্তু সমস্যা হয় না, সেক্ষেত্রে যখন বাচ্চা এসে ইমপ্লান্ট করে বাচ্চাটাও বড় হয়, ফাইব্রয়েডটাও আস্তে আস্তে বড় হয়, সেক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু ধরো যদি একটা ফাইব্রয়েড থাকে সেটা অনেক বেশি বড় এবং এটা জায়গা নিয়ে নেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে বেবিটা বড় হওয়ার জন্য তত বেশি জায়গা পায় না, যার জন্য দেখা যায় যে যদি ধরো 7 মাস 8 মাসের পরে ইউজুয়ালি দেখা যায় তখনও কিন্তু একটা অ্যাবর্শন হওয়ার চান্স থাকে, কারণ বাচ্চাটাকেও তো বড় হতে হবে, তার জন্য তো তার স্পেস লাগবে। সেই স্পেসটা যদি মায়োমা দখল করে ফেলে তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রিটার্ম ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা একটা হিস্টেরোসালফিঙ্গোগ্রাফির ছবি, সেখানে আমরা এটা একটা ডায়াগনস্টিক এইডস, আমরা সাধারণত দেখতে চাই এই যে এখানে যে ইউটেরাসটা কি অবস্থায় আছে সেটা একটু সহজ পদ্ধতি, আমরা এক্সরে করে দেখি, এবং এটাকে বলা হয় হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি। এই হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি দিয়ে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে ইউটেরাসটা কেমন আছে। দেখো এই হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে ইউটেরাসটা দেখো ডবল, সার্ভিক্স একটাই আছে এবং ফেলোপাইন টিউব দুটোই আছে, এবং ফেলোপাইন টিউব দিয়ে যখন ওরা ডাই পাস করেছে সেই ডাইটাও কিন্তু চলে এসেছে। তাহলে এটা হচ্ছে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি, যেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করছি যেখানে বাইকর্নেট ইউটেরাস। এখন আমরা পড়ব সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি অথবা ইনকম্পিটেন্সি। এই জিনিসটা কি, এই যে সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি বলছি অথবা ইনকম্পিটেন্সি বলছি, এই জিনিসটা কি, এখানে কি হয়? Painless cervical dilatation with ballooning of amniotic sac into the vagina followed by rupture of the membrane and expulsion of fetus. এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্ট এসে হঠাৎ করেই পেশেন্ট এসে বলে যে তার একটু পানি বের হয়ে গেছে, অথবা ভিতর থেকে একটা গোল কি যেন একটা বের হয়ে আসছে বেলুনের মতো, একদম এই শব্দটাই কিন্তু পেশেন্ট ইউজ করে। তাহলে যদি এখানে কি হবে, সার্ভিক্সটা অটোমেটিক্যালি ডাইলেট হয়ে যায়। সাধারণত আমরা কি জানি যে একটা ডেলিভারির সময় কি হয়, তার একটু একটু করে ব্যথা হয়, তারপরে আস্তে আস্তে করে সার্ভিক্সটা ডাইলেট করে। কিন্তু এই জায়গাটায় তার যখন এরকম ডাইলেট হওয়ার কথাই না, ধরো 16 এবং 24 উইক্সে এসে, অথবা আরেকটু পরেও হতে পারে 26 উইক্সে হতে পারে, পেশেন্ট এসে বলছে যে আমার কোনো ব্যথা বেদনা নেই, কিন্তু হঠাৎ করে আমার মনে হচ্ছে যে জ্বরের ভিতর থেকে কি যেন একটা বের হয়ে আসছে। তখন যদি আমরা
পারভ্যাজানাল এক্সামিনেশন করি তখন আমরা দেখতে পারি যে সার্ভিক্সটা ডাইলেট হয়ে গেছে এবং তার ভিতর থেকে মেমব্রেনটা হার্নিয়েশন হয়ে বের হয়ে আসছে এবং তারপরে কিন্তু কি হয় মেমব্রেনটা যখন বের হয়ে আসছে তখন মেমব্রেনটা রাপচার হয়েছে এবং বাচ্চাটাও বের হয়ে আসবে। এই যে সার্ভিক্সের কিন্তু ধরে রাখার ক্যাপাসিটি ছিল না, সে ইনসাফিসিয়েন্ট, তার মানে সে ক্যাপাবল না, তার কিন্তু এই সময় ডাইলেট করার কথা না, কিন্তু সে এই সময় ডাইলেট করে গেল। এই জন্যই তাকে বলা হচ্ছে দিস ইজ দ্য সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি। কি কি কারণে এই ঘটনা ঘটে? প্রথমেই আমরা যেটা বলবো যে কনজেনিটাল কজে, যদি তার ডেভেলপমেন্টাল কোনো উইকনেস থাকে সার্ভিক্সের তাহলে সেই কারণে হতে পারে, অথবা যদি ইউটেরাইন কোনো অ্যানোমালিস থাকে তার জন্য হতে পারে। আর অ্যাকোয়ার্ড কজ কি কি হতে পারে? অ্যাকোয়ার্ড কজ হচ্ছে ফলোইং ডিএনসি অপারেশন। একটা মায়ের যদি বারবার ডিএনসি অপারেশন হতে থাকে তাহলে সেক্ষেত্রেও তার কিন্তু এই সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। ইনডিউসড অ্যাবর্শন বাই ডিএনই, vaginal operative delivery through an undilated cervix, সার্ভিক্স ডাইলেট করে নাই, সেখানে যদি অপারেটিভ কোনো ডেলিভারি করা হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে। আর অ্যাম্পুটেশন অফ দ্য সার্ভিক্স অর কোন বায়োপসি, আর যেটা করা হয় অ্যাম্পুটেশন অফ দ্য সার্ভিক্স, কখন করা হয় অ্যাম্পুটেশন অফ দ্য সার্ভিক্স? আমরা কিন্তু সার্ভাইকাল অ্যাম্পুটেশন করি, কোন বায়োপসি করি। আরেকটা কখন করি আমরা অ্যাম্পুটেশন? ফাদার গিল অপারেশন করি আমরা, ফাদার গিল অপারেশন, তাই না? ওখানে কি করা হয়? অ্যাম্পুটেশন করা হয়। অথবা ইলংগেটেড সার্ভিক্স যেখানে থাকে সেখানে আমরা কি বলি? সেখানে অ্যাম্পুটেশন করা হয় সার্ভিক্সকে, তো সেই কারণে হতে পারে। অথবা কোন বায়োপসি যখন আমরা করি, কোন করে যদি সার্ভিক্স থেকে আমরা তুলে নিয়ে আসি তখনও ওখানে সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। তাহলে এগুলো কিন্তু সব হচ্ছে একটা অপারেশনের পরবর্তী ক্ষেত্রে এরকম হতে পারে। মাল্টিপল জেস্টেশন, প্রায়র প্রিটার্ম বার্থ, এই সমস্ত ক্ষেত্রেও সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করে। হ্যাঁ, থ্যাংক ইউ। একজন বলেছো ইলংগেটেড সার্ভিক্স, ইফফাত জাহান বৃষ্টি, থ্যাংক ইউ। ডায়াগনোসিস করব আমরা কি করে? ডায়াগনোসিস করব আমরা হিস্ট্রি দেখে। হিস্ট্রিতে কি থাকবে? repeated mid-trimester painless cervical dilatation and escape of Leica amni followed by painless expulsion of the product of conception। আমরা কিন্তু এটা বলেছি, এবং এই পেশেন্টও যখন তোমার কাছে আসবে, হয়তো অন্য কোথাও তার এরকম ঘটনা ঘটেছে, তখন কিন্তু তোমার কাছে এসে এটা বলবে যে তার এরকম মিড-ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয় এবং সেটা সার্ভিক্সের মানে সে এসে সুন্দর করে বলে জরায়ুর মুখটা খুলে যায়, পানি ভেঙে যায় এবং আমার বাচ্চাটা বের হয়ে যায়। এক্স্যাক্টলি এই রকম করে সে কিন্তু এই সিনারিওটা বলে। ইন্টারনাল এক্সামিনেশন যখন করব তখন কি হবে? ইন্টার কনসেপশনাল পিরিয়ডে যদি করো তাহলে কি করব আমরা? প্যাসেজ অফ 6 to 8 Hegar dilator beyond the 6 to 8 না 6 to 8 Hegar dilator, 6 to 8, এখানে একটু লেখা ভুল হয়েছে, 6 to 8 Hegar dilator beyond the internal os without any resistance or pain। আমরা যদি সার্ভিক্স দিয়ে হেগার ডাইলেটর পাস করি তাহলে ইউজুয়ালি কিন্তু 6 to 8 হেগার ডাইলেটর নরমালি পাস করার কথা না, এবং এটা তো অবশ্যই রেজিস্ট করার কথা। কিন্তু যদি আমরা নরমালি 6 to 8 হেগার ডাইলেটর পাস করি, ইন্টারনাল অস দিয়ে সুন্দর পাস করে যাবে উইদাউট এনি রেজিস্ট্যান্স, অথবা পেশেন্ট কিন্তু তেমন পেইন বোধ করবে না, তাহলে বুঝতে হবে যে এখানে ইন্টারনাল অসটা তোমার ডাইলেট। ফানেলিং অফ দ্য ইন্টারনাল অস সিন ইন দ্য হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি, আমরা কিন্তু এর আগে একটা হিস্টেরোসালপিঙ্গোগ্রাফির ছবি দেখেছি, তো ওই রকম করে যদি আমরা দেখতে চাই যে আসলে ইন্টারনাল অসটা তার কিরকম আছে, ওপেন হয়ে থাকে কিনা, ডাইলেট হয়ে থাকে কিনা, তাহলে সেখানে কিন্তু আমরা ছবি দেখলেই দেখতে পারবো ওই জায়গাটাতে ফানেলিং হয়ে থাকবে। হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি করলেও কিন্তু এটা সুন্দর বোঝা যায়, আল্ট্রাসোনোগ্রাফি করলেও বোঝা যায়। ডিউরিং প্রেগনেন্সি ক্লিনিক্যাল ডিজিটাল পেইনলেস সার্ভাইকাল শর্টেনিং অ্যান্ড ডাইলেটেশন, এখানে দেখা যাবে যে সার্ভিক্সটা নরমালি লেন্থ আমরা কত জানি? আমরা নরমাল লেন্থ জানি কত? 2.5 to 3 সেন্টিমিটার, তাই না? নরমাল লেন্থ সার্ভিক্সের। তাহলে যখন প্রেগনেন্সিতে একটা এক্সামিন করা যাবে তখন দেখা যাবে সার্ভিক্সটা শর্ট, এবং আল্ট্রাসোনোগ্রাফি যদি করা হয় ট্রান্সভাজানাল, আল্ট্রাসোনোলজিস্ট কিন্তু বলে দিবে যে সার্ভিক্সটা শর্ট, লেস দেন 2.5 সেন্টিমিটার, ওকে 25 মিলিমিটার বলবে। ফানেলিং অফ দ্য ইন্টারনাল অস মোর দেন 1 সেন্টিমিটার, এবং এইটা জানার জন্য কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি এবং তখন সোনোলজিস্টকে লিখে দিই। সোনোলজিস্ট কিন্তু তখন এটার উপরে কিন্তু এক্সট্রা একটা আলাদা প্রাধান্য দেয়, দিয়ে উনি তখন এটা দেখে সার্ভিক্সের অবস্থা কি, সার্ভিক্স কতখানি, তার সেটাকে শর্ট সার্ভিক্স নাকি তার লেন্থ ঠিক আছে, অথবা তার ইন্টারনাল লসটা কতখানি ফানেলিং হয়েছে সেটাও কিন্তু তারা রিমার্কসে লিখে দেয়।
ইউটেরাইন অ্যাসেসমেন্ট আমরা কি করে করতে পারি? সোনোহিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করতে পারি, যেটা আমরা বলি যে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি একটা ওয়ে ডায়াগনোসিস, আর হচ্ছে যে আরেকটা করি সোনোহিস্টেরোগ্রাফি করতে পারি, সোনোহিস্টেরোসালফিঙ্গোগ্রাফ করতে পারি। এটা কি করবে? এটা হচ্ছে যে সোনোহিস্টেরোগ্রাফি যেটা করা হয় সোনো আলট্রাসোনোগ্রাফির মাঝে যেটা করা হয় সেটা হচ্ছে মোর অ্যাকুরেট দেন হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি, আর ডিফারেন্সিয়েট করবে সেপ্টেড এবং বাইকর্নেট ইউটেরাস। যেটা হচ্ছে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফিতে কিন্তু আমরা সেপ্টেড ইউটেরাস এবং বাইকর্নেট ইউটেরাসকে কিন্তু আলাদা করা যায় না, কিন্তু সোনোহিস্টেরোগ্রাফি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেপ্টেড ইউটেরাস এবং বাইকর্নেট ইউটেরাসকে ডিফারেন্সিয়েট করা যাবে। এবং হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে ডাজ নট ইভালুয়েট আউটার কন্ট্রোল, নট আইডিয়াল ফর দ্য ক্যাভিটি। এখানে কিন্তু হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি আমরা শুধু আমরা টিউবের পেটেন্সি দেখার জন্য করতে পারি, কিন্তু এখানে কিন্তু আউটার কন্ট্রোলটা দেখায় না, এবং ক্যাভিটির কি অবস্থা আছে সেটাও কিন্তু হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করে দেখা যায় না। আর হিস্টেরোস্কোপি যেটা সেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট ইন্ট্রাইউটেরাইন লেশনস। এটা আমরা রিজার্ভ রাখি, সবসময় করি না, যখন ডায়াগনোসিস একদম করা যাচ্ছে না তখন আমরা কিন্তু হিস্টেরোস্কোপি করে থাকি। ইউটেরাইন অ্যাসেসমেন্ট আরো কি করে করতে পারি? আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি। আল্ট্রাসাউন্ড তো আমরা সবসময় করি, এটা একেবারে আমাদের হাতের কাছে সহজ একটা ইনভেস্টিগেশনের ওয়ে, তাই না? আমরা এটা সহজেই করতে পারি। আল্ট্রাসাউন্ড দিয়ে কি করি? প্রেজেন্স অ্যান্ড লোকেশন অফ দ্য ইউটেরাইন মায়োমা, অ্যাসোসিয়েটেড রেনাল অ্যাবনর্মালিটিস। এমআরআই করতে পারি, এমআরআই করে আমরা ডিফারেন্সিয়েট করব সেপ্টেড ফ্রম বাইকর্নেট। তাহলে আমরা একটা ডায়াগনোসিস করতে পারি যে এটা সেপ্টেড ইউটেরাস নাকি বাইকর্নেট ইউটেরাস, সেটা যদি আমি কনফার্ম করতে না পারি, কোনোটাতেই বোঝা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমি এমআরআই করে কিন্তু ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি যে whether it is সেপ্টেড ইউটেরাস অর বাইকর্নেট ইউটেরাস। আর কি কি করতে পারি? আমরা আবারও বলেছি কিন্তু এর আগে হিস্টেরোস্কোপি করতে পারি, ল্যাপারোস্কোপি করতে পারি, এমআরআই করতে পারি। এগুলো কিন্তু সবই সেকেন্ড লাইন টেস্ট when additional information is required। তার মানে দেখো আমরা কিন্তু ইনভেস্টিগেশনের সময় কিন্তু অনেকগুলো কথা বলি, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটও কিন্তু আমাকে চিন্তা করতে হবে। আমার একটা পেশেন্ট রিকারেন্ট প্রেগনেন্সি লস হচ্ছে, সে যদি খুব তার যদি পোর সোশিও ইকোনমিক কন্ডিশন থাকে যে পেশেন্টটা, সেই পেশেন্টের কিন্তু আমি হিস্টেরোস্কোপি যদি আমাদের যে সরকারি হাসপাতাল সেখানে যদি থাকে তাহলে তুমি করতে পারো, ঠিক আছে, ওকে। কিন্তু সব সময় কিন্তু এগুলো বাইরে করা যায় না, কিন্তু এগুলো হচ্ছে অনেক ব্যয়বহুল, এমআরআই এর কিন্তু অনেক কস্ট। সুতরাং তুমি যখন পরীক্ষার হলে বসবে তখন কিন্তু তোমার মাথায় থাকতে হবে যে সহজ একটা, তোমাকে যে সহজ ইনভেস্টিগেশন গুলো সেগুলো দিয়ে শুরু করতে হবে। তুমি যদি প্রথমেই বসে বলো যে আমি এমআরআই করবো বা অন্য কিছু করবো, তাহলে কিন্তু তোমার এক্সামিনার খুশি হবে না। সুতরাং সহজ যেগুলো আমরা বললাম, আলট্রাসোনোগ্রাফি বললাম, আমরা হিস্টেরো সালফিঙ্গোগ্রাফ বললাম, এগুলো তুমি আগে বলবে, ঠিক আছে? এমআরআই আমরা পরে বলবো, একেবারে যখন কোনো কিছুতে না পারা যাবে তখন এমআরআই। এখন হিস্টেরোস্কোপি করতে পারি সেপ্টেম, আমরা এর আগেও কিন্তু সেপ্টেমের সময় বলেছি যে সেপ্টেম এক্সেশন করতে পারি। যদি কোনো পলিপ থাকে, পলিপ একেবারে সার্ভিক্সের ভিতর দিয়ে কি হয়, সার্ভিক্সের মুখের মধ্যে পলিপ থাকে অথবা পলিপটা বেড়ে হয়ে আসে, যার জন্য কি হয় সিমেন অ্যাসেন্ড করতে পারে না, সেই জন্য তোমার কিন্তু দেখা যায় যে অনেক সময় কনসিভও করে না। আবার যদি কনসিভও করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আবার সমস্যা হয়, ইমপ্লান্টেশনের সমস্যা হয়। সুতরাং এরকম যদি কিছু থাকে তাহলে সেপ্টেম আমরা এক্সারসাইজ করব, পলিপ থাকলে পলিপেক্টমি করব। আর মায়োমেক্টমি যদি মায়োমা যদি থাকে তাহলে আমরা ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি করতে পারি, অথবা কি করতে পারি আমরা ওপেন মায়োমেক্টমি করতে পারি, কার জন্য? ফাইব্রয়েডের জন্য। আর যদি আদার কোনো প্রবলেম থাকে তাহলে আমরা ল্যাপারেটমি করি, ল্যাপারেটমি করে আমরা কিন্তু কনফার্ম হতে পারি ডায়াগনোসিসটা। এখন আমরা এর আগে যেটা বলেছি যে সার্ভাইকাল ইনকম্পিটেন্সের জন্য আমরা কি করব? সার্জিক্যাল ম্যানেজমেন্ট সার্ভিক্যাল সার্কেল সার্কেলেজ অপারেশন যেটা করব সে কথাই আমরা এরপরে বলবো। ইউজুয়ালি সার্ভাইকাল সার্কেলেজ কখন করা হয়? ইউজুয়ালি at 12 to 14 weeks এ করা হয়। The procedure reinforces the weak cervix by a non-absorbable tape placed around the cervix at the level of the internal os। তাহলে এইটা যখনই তোমার সার্ভাইকাল ইনকম্পিটেন্সের কথা বলবে তখনই তোমার কিন্তু এই ম্যানেজমেন্টটা জানতে হবে যে কখন আমরা এই অপারেশন করতে বলি, কখন পেশেন্টকে ভর্তি হতে বলবো, এবং আমরা কি ধরনের অপারেশন করব, এই অপারেশনের নামটা কি হবে। দেখো এখানে দুটো ছবি দেওয়া আছে,
ছবিতে সুন্দর করে বলা আছে একটা হচ্ছে নর্মাল সার্ভিক্স, নর্মাল সার্ভিক্সে দেখো, আর একটা বলা হচ্ছে ইনকম্পিটেন্ট সার্ভিক্স উইথ হার্নিয়েশন অফ দ্য মেমব্রেন। মেমব্রেন কিভাবে হার্নিয়েশন হয়ে বের হয় সেই ছবিটা কিন্তু এখানে অনেক সুন্দর করে দেওয়া আছে। দেখো এখানে মেমব্রেনটা কিন্তু ইনট্যাক্ট আছে, কোনো সমস্যা নাই, এখানে কিন্তু কোনো হার্নিয়েশন নাই, এটা হচ্ছে নর্মাল সার্ভিক্স। আর এখানে দেখো সার্ভিক্সটা কি সুন্দর করে ডাইলেট হয়ে গেছে এবং মেমব্রেনটা হার্নিয়েট হয়ে বের হয়ে চলে আসছে, এটা হচ্ছে ইনকম্পিটেন্ট সার্ভিক্সটা হচ্ছে ইনকম্পিটেন্ট সার্ভিস। কি করতে পারি আমরা? কম্পিটেন্সি রেস্টোর্ড আফটার এনসার্কেলেজ অপারেশন। এখানে যে ইনকম্পিটেন্ট সার্ভিক্সটা ছিল সেটাকে কিন্তু আমরা একটা অপারেশন করেছি, এনসার্কেলেজ অপারেশন করেছি, অপারেশন করে দেখো এটাকে সুন্দর করে সার্ভিসকে আবার ছোট করে দেওয়া হয়েছে। কন্ট্রাইন্ডিকেশন কি কি হতে পারে? ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন হতে পারে, রাপচার্ড মেমব্রেন হতে পারে, হিস্ট্রি অফ ভ্যাজানাল ব্লিডিং, সিভিয়ার ইউটেরাইন ইরিটেবিলিটি হতে পারে, সার্ভাইকাল ডাইলেটেশন হতে পারে। সার্ভাইকাল ডাইলেট মোর দেন 4 সেন্টিমিটার যদি হয় তাহলে আমরা তখন কিন্তু এই অপারেশনটা করব না। ঠিক আছে, তাহলে কখন করব না আমরা? যদি রাপচার মেমব্রেন হয়ে যায়, যদি ইন্ট্রাইউটেরাইন ইনফেকশনের কোনো চান্স থাকে, যদি দেখা যায় যে ভ্যাজিনাল ব্লিডিং হচ্ছে, অথবা তার সিভিয়ার ইউটেরাইন ইরিটেবিলিটি থাকে, এবং দেখি যে সার্ভিক্স যদি ডাইলেটটা একেবারে মোর দেন 4 সেন্টিমিটার হয়ে যায়, তখন কিন্তু আর এখানে কোনো অপারেশন করে কিন্তু রাখা যাবে না। দুটো মেইন মেথডে আমরা এই অপারেশনটা করে থাকি, একটাকে বলা হয় ম্যাকডোনাল্ড মেথড, আর একটা হচ্ছে মডিফাইড শিরোৎকার মেথড। সাকসেস রেট কত? সাকসেস রেট কিন্তু এটা বেশ ভালো, সাকসেস রেট হচ্ছে 80 to 90%। যদি প্রথমেই পেশেন্ট আসে, তোমার যদি ডায়াগনোসিসটা কারেক্ট হয় যেটা সার্ভাইকাল ইনকম্পিটেন্সির জন্যই রিকারেন্ট অ্যাবর্শন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি যদি ডায়াগনোসিস কনফার্ম করো এবং সেক্ষেত্রে যদি অপারেশন করা হয় তাহলে কিন্তু তার সাকসেস রেট খুব ভালো। টাইপস অফ সার্কেলেজ। টাইপ অফ সার্কেলেজ হচ্ছে হিস্ট্রি ইন্ডিকেটেড। প্রথমেই তোমাকে একটা হিস্ট্রি নিতে হবে, সেই হিস্ট্রিটা শুনে তোমাকে কনফার্ম করতে হবে। ডেফিনেট হিস্ট্রি অফ 3 প্রিভিয়াস সেকেন্ড ট্রাইমেস্টার লসেস অথবা প্রিটার্ম বার্থের হিস্ট্রি থাকবে। আল্ট্রাসাউন্ড যদি করা হয়, আল্ট্রাসাউন্ড ইন্ডিকেট করবে কি? শর্ট এন্ডেড সার্ভিক্স or early funneling in ultrasound in a woman with 1 or 2 spontaneous losses। তাহলে আল্ট্রাসাউন্ড করলে পরে আমরা আগেই বলেছি ওখানে তারা বলবে যে শর্ট সার্ভিক্স এবং আর্লি ফানেলিং ইন আল্ট্রাসাউন্ড, আর্লি ফানেলিং এর কথা বলবে, শর্ট সার্ভিক্স উইথ আর্লি ফানেলিং। ফানেলিং কোথায় হবে? ইন্টারনাল অসে। এক্সামিনেশন ইন্ডিকেটেড রেস্কিউ সার্কেলেজ পারফর্মড আফটার দ্য সার্ভিক্স ইজ ফাউন্ড ডাইলেটেড, অলসো কল্ড দ্য এমার্জেন্সি সার্কেলেজ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। দেখো আমরা সাধারণত কি বলি, আমরা যদি আগের হিস্ট্রি থাকে পেশেন্টের যে তার এরকম একটা হিস্ট্রি ছিল, এই হিস্ট্রির জন্য তার বাচ্চা বের হয়ে গেছে, তাহলে আমরা বলি যে পরবর্তীতে যখন আপনি আবার কনসেপ্ট করবেন তখন আপনি এরকম সময় আসবেন, আপনি 12 থেকে 14 সপ্তাহে আসবেন, অথবা 14 থেকে 16 সপ্তাহে, যেটা তার জন্য মানে টাইমটা তার জন্য ভালো হয়, সেই সময় আমরা আসতে বলবো। তাকে এটা বলতে হবে যে এই সময়, ইউজুয়ালি আমরা কখন করি? 14 সপ্তাহে করি। আপনি এই সময় আসবেন, আপনি জ্বরের মুখে আমরা একটা অপারেশন বলি, আমরা বলি আমরা একটা সেলাই দিয়ে দেবো পেশেন্টের সুবিধার জন্য আমরা বলি, তাহলে আমরা এই পেশেন্টটাকে সেই সময় বলি। কিন্তু দেখো আমরা কোন আবার কি বললাম, আমরা এখানে রেস্কিউ সার্কেলেজের কথা বললাম। তো আমরা এরকম হয় অনেক সময় পেশেন্ট এসে গেছে, আসার পরে আমরা দেখলাম যে হ্যাঁ তার একটু হার্নিয়েশন মতো একটু হচ্ছে, সার্ভিক্সটা একটু ডাইলেট করে যাচ্ছে। তো যদি এরকম হয় তখন সেক্ষেত্রে আমরা কি করি? আমরা সেক্ষেত্রেও কিন্তু সার্কেলেজ অপারেশন করি, এটাকে বলা হয় এমার্জেন্সি সার্কেলেজ অপারেশন। তার মানে আমরা কিন্তু এর আগেও বলেছি সার্ভিক্স ডাইলেট করছে সেই সময় আমরা দিতে পারি, কিন্তু এটা যদি 4 সেন্টিমিটার হয়ে যায় তখন কিন্তু দেওয়া যাবে না, কারণ তখন যদি তুমি সেলাইটা দাও তখন কিন্তু পেশেন্ট এটা নিবে না, ডাইলেট করেই যাবে, তাতে আরো ঝামেলা হবে। তাহলে আমরা এখন দেখি ম্যাকডোনাল্ডস অপারেশন। ম্যাকডোনাল্ড নাম শুনলে কি মনে পড়ে আমাদের? বলো তো একটু। আচ্ছা, ম্যাকডোনাল্ড অপারেশন, এখানে আমরা কি করি? সুচার ম্যাটেরিয়াল ব্যবহার করি, সেই সুচার ম্যাটেরিয়ালটা হচ্ছে নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা এটা না বের করব, না কেটে ফেলবো, ততক্ষণ পর্যন্ত এই সুচার ম্যাটেরিয়ালটা অ্যাবজর্ব করবে না, এটা সার্ভিক্সের মুখেই থেকে যাবে।
তাহলে আমরা এটা কি করব, সেলাইটা দিব কিভাবে, এটা আমরা ছবি আছে ছবিতে দেখাবো, অথবা আমি একটু, আচ্ছা আমি একটু সুন্দর করে তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি জিনিসটা আনতে। আচ্ছা এমনি মুখে মুখেই বলি, এটা আমরা কিভাবে দিব। আমরা, এটা কিন্তু খুব মজার একটা জিনিস, আমরা ইয়ে বের করি না, ওই যে ছোট ব্যাগ গুলো ব্যবহার করি, সেলাই গুছিয়ে দেই, কি দিয়ে দেখাই বলো তো। এখন যে ইয়ে করি আমরা, থলের মধ্যে টাকা যে রাখো তোমরা, ছোট ছোট পয়সা কয়েন এটা যে রাখো, তার মুখটা কি থাকে, সুতা দিয়ে চারপাশ দিয়ে বেঁধে তোমরা কি করে সেলাই করে দাও। এক্স্যাক্টলি এই জিনিসটাই, একটা থলে, টাকার থলে বা পয়সার থলে তোমরা যেটাতে রাখো, সেই জিনিসটার মতো করে এটাকে আমরা সেলাই দিয়ে বেঁধে মুখ বন্ধ করে দেবো। এটাকে বলা হচ্ছে ম্যাকডোনাল্ডস অপারেশন। তাহলে আমরা ম্যাকডোনাল্ডস অপারেশনটা যে করবো, এটা শুধু আমাকে লেভেলটা জানতে হবে যে ইন্টারনাল লসের আমরা কোথায় করবো, অ্যাজ হাই অ্যাজ পসিবল লেভেল অফ ইন্টারনাল লস। সেই জায়গাটাতে যদি আমরা না করতে পারি তাহলে কি হবে, ইন্টারনাল লস যদি ওপেন হয়ে যায় তাহলে তো আমার এই সেলাই দিয়ে লাভ নেই। সুতরাং আমাকে ইন্টারনাল লসটাকে বুঝতে হবে যে কোথায় আছে, তারপরে আমরা সেই লেভেলে যে অথবা তার একটু উপরে যে আমরা এই সুচার ম্যাটেরিয়ালটি ইউজ করে আমরা সেলাই দিয়ে দেবো। দি সুচার স্টার্টস অ্যাট দ্য অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য সার্ভিক্স। আমরা কোথা থেকে শুরু করব, আমরা অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য সার্ভিক্স থেকে একটা তুলবো, একটা স্টিচ তুলবো, তুলে তারপরে কি করব, টেকিং সাকসেসিভ ডিপ বাইটস 4 to 5 সাইডস এ আমরা ডিপ বাইট নিব। ডিপ বাইট নিয়ে প্রথমে যদি এটা ধরো সার্ভিক্স, এটা সার্ভিক্সের উপরে আমরা নিলাম, অ্যান্টেরিয়র লেয়ারে একটা সুতা দিয়ে তুললাম, তারপরে আমরা আস্তে আস্তে করে ঘুরে আবার পিছন দিয়ে পোস্টেরিয়র ওয়াল দিয়ে এসে এখানে এসে আমরা একটা গিট দিয়ে দিলাম। তাহলে এটাই হবে আমার ম্যাকডোনাল্ড সুচার। খুবই সোজা একটা সুচার, এটা সবাই দিতে পারে, তোমরাও দিতে পারবা। তাহলে it is called around the lateral and posterior wall back to the anterior wall again at the two ends of the suture are tied. তাহলে আমরা সুন্দর করে anterior wall দিয়ে গেলাম, lateral wall দিয়ে আসলাম, posterior wall দিয়ে আসলাম, তারপরে আবার lateral wall দিয়ে এসে anterior cervix এ এসে আমরা একটা গিট্টু দিয়ে দিলাম। commonly performed method nowadays কিন্তু এটাই সহজ অপারেশন এবং এটাই করা হয়, আমরা সবসময় কিন্তু ম্যাকডোনাল্ডসটাই করি। দেখো ছবিতে দেওয়া আছে, ছবি দেখতে পাচ্ছ তোমরা, ছবিতে সুন্দর করে দেখা আছে যে অ্যান্টেরিয়র লিপ থেকে সেলাইটা তুলে কি সুন্দর করে আবার নিয়ে এসে অ্যান্টেরিয়র লিপের ওখানে এসে কিন্তু সেলাইটা দিয়ে দেওয়া হলো। আর এই ছোট্ট একটা অপারেশনটাই যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই পেশেন্টটা রিকারেন্ট অ্যাবর্শনের হাত থেকে কিন্তু বেঁচে গেল। তার কিন্তু এবার যে সন্তানটা জন্মাবে ইনশাল্লাহ সে ভালোভাবে ম্যাচিউরড হয়ে আসবে। তাহলে একটা ছোট্ট জিনিস জানলে পরে হিস্ট্রি একটা ভালো করে যদি আমরা নেই তাহলে কিন্তু আমরা একটা মাকে সেভ করতে পারবো। মডিফাইড শিরোৎকার সার্কেলেজ একটা আরেকটা অপারেশন আছে। এখানে কি করা হয়, a transverse incision is made on the vaginal wall and the bladder is pushed up to the expose the level of the internal os. এখানে আমরা কি সুতা ব্যবহার করি, এখানেও আমরা কিন্তু নন অবজারভেবল সুচার ব্যবহার করি, সেখানে একটা অথবা আমরা একটা মার্সেলিন টেপ ব্যবহার করতে পারি, যেটা কি করবে সাবমিউকাসলি যাবে with the help of any curved round bodied needle so as to bring the suture ends to the posterior. The ends of the tapes are tied up posterior by a knot. The anterior incision is repaired using chromic catgut. এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে মোটামুটি একই অপারেশন, কিন্তু এখানে কি করা হয়, একটা ট্রান্সভার্স ইনসিশন দেওয়া হয় ভ্যাজিনাল ওয়ালে, এইটাই একটু ঝামেলা। এখানে ভ্যাজিনাল ওয়ালে একটা ইনসিশন দিয়ে ভ্যাজিনাল ওয়াল এবং ব্লাডারকে পুস্ট করা হয় উপরের দিকে, তারপরে আমরা একদম ইন্টারনাল লসের লেভেলটা বের করে সেইখান থেকে ডিপ একটা সুচার বাইট দিয়ে তারপর আবার সে নিয়ে আসা হয় পোস্টেরিয়রলি, নিয়ে এসে আবার নট দেওয়া হলো এবং অ্যান্টেরিয়রলি যে আমরা একটা ইনসিশন দিয়েছি সেই ইনসিশনটাকে আবার আমরা ক্যাটগাট অটোমেটিক ক্যাটগাট সুচার ম্যাটেরিয়াল ইউজ করে সেটাকে আবার আমরা বাইট দিয়ে রিপেয়ার করে আসি। তো এইখানে কিন্তু আমরা দেখো ম্যাকডোনাল্ডস আর শিরোৎকারের ভিতরে পার্থক্য এটা হচ্ছে যে ম্যাকডোনাল্ডসে আমরা কোনো কিছু কিন্তু কোনো ইনসিশন দেই না, সরাসরি আমরা কিন্তু সার্ভিক্সের উপর দিয়ে ইন্টারনাল লসের লেভেলে যে আমরা কিন্তু একটা সেলাই দিয়ে বেঁধে দিয়ে আসলাম। আর এখানে কিন্তু আমরা একটা ইনসিশন দিই, দিয়ে ভ্যাজিনাল ওয়াল এবং ব্লাডারকে পুস্ট করে উপরের দিকে, তারপরে আমরা ইন্টারনালসকে দেখে তারপরে কিন্তু আমরা বাইট দিয়ে সেলাই দিয়ে আসি। দেখো এখানে এখানে এই
মডিফাইড শিরোৎকার অপারেশনটার কথা বলা হয়েছে। দেখো এখানে এই জিনিসটা হচ্ছে যে অ্যান্টিরিয়র ট্রান্সফার ইনসিশন এখানে দেওয়া হলো, যে তারপরে বাইট তুলে নিয়ে এসে এখানে আবার পোস্টেরিয়রলি নিয়ে এসে এখানে বাইট দেওয়া হলো। এই জায়গাটুকু একটু আলাদা ম্যাকডোনাল্ডস এর থেকে। আর তারপরে এখানে যে আমরা একটু ইনসিশন দিয়ে আসলাম, এটাকে আবার আমরা রিপেয়ার করে দিয়ে আসবো। ট্রান্সঅ্যাবডোমিনাল সার্কেল, এখানে একটা আরেকটা কথা বলা হয়েছে। দেখো ট্রান্সঅ্যাবডোমিনাল সার্কেল এগুলো কিন্তু সব বাইরে থেকে আমরা করেছি, ভ্যাজিনাল রুট দিয়ে গেছে। এখন ট্রান্সঅ্যাবডোমিনাল সার্কেল এটাও একটু জানতে হবে, এটা কখন হয়। ইউজুয়ালি এটা রেয়ারলি ডান ইন কেসেস অফ দ্য রিপিটেড ফেইলিউর অফ দ্য ভ্যাজিনাল অ্যাপ্রোচ। ভ্যাজিনাল অ্যাপ্রোচে যদি ইন্টারনাল অস পর্যন্ত অনেক সময় যাওয়া যায় না, কারণ অনেক সময় করা হয় করে কি যে সার্ভিক্সটা এত শর্ট থাকে যে ইন্টারনাল অসের লেভেল পর্যন্ত ওটাকে যাওয়া যায় না, এত ছোট থাকে যে নিচ থেকে ওটাকে আনাও যায় না। যার জন্য তখন কি করা হয়, অ্যাবডোমিনাল রুটে যে সেইখানে যে কিন্তু ইন্টারনাল খুঁজে তারপর এটাকে বাইট দিয়ে আসা হয়। কিন্তু এটা কি করবে, সার্কুলেজ ইজ প্লেসড এট দ্য লেভেল অফ দ্য ইসমাস, এবং এই ক্ষেত্রে কি হবে, ডেলিভারি করা হবে সি সেকশন করে। আমরা যতগুলো সার্কুলেজ দিলাম অপারেশন করলাম, সেখানে কি করব আমরা জানোই তোমরা এটা অলরেডি, যে আমরা একটা নির্দিষ্ট টাইমে পরে, আমরা নির্দিষ্ট টাইম কি বলি, টার্ম প্রেগনেন্সি হলে 37 উইকস হলে, তখন আমরা কি করি, এটাকে আবার সেলাইটাকে আবার কি করি, সেলাইটাকে কেটে দিই, তাই না। Post-operative care, the patient should be in bed for at least 2 to 3 days. Progesterone supplementation, weekly injections of 17-hydroxyprogesterone caprate 500 মিলিগ্রাম আইএম করে আমরা দিতে থাকি উইকলি। তার মানে 500 মিলিগ্রাম মানে আমাদের দেশে 250 মিলিগ্রাম পাওয়া যায়, আমরা দুটো করে অ্যাম্পুল দিতে থাকবো উইকলি। পেশেন্ট ইজ আস্কড টু অ্যাভয়েড সেক্সুয়াল ইন্টারকোর্স। তাহলে পোস্ট অপারেটিভ কেয়ারে পেশেন্টকে রেস্টে রাখতে হবে 2 to 3 ডেজ, একদম হাসপাতালে থাকবে, আমরা প্রজেস্টেরন ইনজেকশন দিব এবং পেশেন্টকে সেক্সুয়াল ইন্টারকোর্সের ব্যাপারে নিষেধ করা থাকবে। এই স্টিচটা রিমুভ করবে কবে, যেটা একটু আগেই আমি বলেছি যে স্টিচ শুড বি রিমুভড এট 37 উইকস or earlier if labor pain starts or features of abortion appear. তাহলে ইউজুয়ালি আমরা চাই, আমরা মনে প্রাণে কামনা করি, আমরা যখন সেলাইটা দিয়েছি এটা জানো 37 উইকস পর্যন্ত যায়, মানে টার্মে যায়। তাহলে টার্মে গেলে পরে তখন আমরা সেলাইটা রিমুভ করব, আর কি করব, লেবার পেন যদি স্টার্ট হতে পারে না, এটা 36 উইকস লেবার পেন স্টার্ট করতে পারে, 35 হতে পারে। যদি লেবার পেন স্টার্ট করে তাহলে আমরা কি করব, স্টিচটা আমরা কেটে দেব। আর ফিচার্স অফ অ্যাবর্শন, যদি অ্যাবর্শনও যদি দেখা যায় যে 27 উইকস বা 28 উইকস এর সময় মনে হচ্ছে যেটা থাকবেই না, পেশেন্টের সিভিয়ার পেইন শুরু হয়েছে, ইউটেরাসে কন্ট্রাকশন শুরু হয়েছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাকে স্টিচটা অফ করতে হবে। If the stitch is not cut in time, uterine rupture, cervical tear may occur. দেখো এটাও কিন্তু খুব বড় একটা দুশ্চিন্তার ব্যাপার, যদি ঠিক সময়ে এই স্টিচটা অফ করা না হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, ইউটেরাইন রাপচার হয়ে যেতে পারে। কারণ কি হচ্ছে, ইউটেরাস তো কন্ট্রাক্ট করছে কিন্তু শিরার কারণে সে ডাইলেট করতে পারছে না, তখন কি হবে, তখন উপর থেকে আস্তে আস্তে টিয়ার হয়ে যাবে অথবা ইউটেরাসটা আস্তে আস্তে করে রাপচার হয়ে যাবে। তাহলে এটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস ঘটনা। সুতরাং তোমাকে অবশ্যই স্টিচ দেওয়া থাকলে, পেশেন্ট তো জানি, সে কিন্তু এসেই আগে বলবে যে আমার এখানে স্টিচ দেওয়া আছে, তখন সরাসরি এটাকে স্টিচটা অফ করতে হবে। কমপ্লিকেশন কি হতে পারে, স্লিপিং অর কাটিং থ্রু দ্য সুচার, কোরিওএমনিনাইটিস হতে পারে, রাপচার অফ দ্য মেমব্রেন হতে পারে, সার্ভাইকাল স্ক্যারিং এন্ড ডিস্ট্রেসিয়া রিকোয়ারিং সিজারিয়ান ডেলিভারি। মানে শেষের দিকে এসে যদি স্টিচের কারণে অনেক সময় কি হতে পারে, সার্ভিক্যাল স্ক্যারিং হতে পারে, ডিস্ট্রেসিয়া মানে সার্ভিক্সটা আর ডাইলেট করছে না, সার্ভিক্সটা কোনোভাবেই ডাইলেট করছে না, তখন কি হতে পারে, নর্মাল ডেলিভারি মানে আমরা যেটা বলি ভ্যাজিনাল ডেলিভারি, সেই ভ্যাজিনাল ডেলিভারি না হয়ে সিজারিয়ান ডেলিভারি হতো। দেখো আমরা কথায় কথায় কিন্তু বলি নর্মাল ডেলিভারি এবং ভ্যাজিনাল ডেলিভারি, তোমরা কিন্তু আগের ক্লাসে শুনেছো যে নর্মাল ডেলিভারি কিন্তু আমরা সবসময় মুখে মুখে আমাদের সবার মুখে মধ্যে নর্মাল ডেলিভারি, বাট নর্মাল ডেলিভারি এবং ভ্যাজিনাল ডেলিভারি কিন্তু দুটো টার্ম। সব ভ্যাজিনাল ডেলিভারি কিন্তু নর্মাল ডেলিভারি না, কিন্তু সব নর্মাল ডেলিভারি কিন্তু ভ্যাজিনাল ডেলিভারি, তাই না। Prognosis of the recurrent miscarriage. The overall risk of recurrent miscarriage is about 25 to 30% irrespective of the number of the previous spontaneous miscarriage. The overall prognosis is good, and even without therapy, the chance of successful pregnancy is about 7 to 8% with an effective therapy. যেটা আমরা আগেও বলেছি যে একটা সাকসেসফুল প্রেগনেন্সি হতে পারে একটা ইফেক্টিভ থেরাপি দেওয়ার পরে 7 to 80% ক্ষেত্রে। তাহলে প্রগনোসিস কিন্তু এইটার খুবই ভালো, যদি ডায়াগনোসিসটা ঠিক মতো করা যায় এবং ট্রিটমেন্টটা ঠিক মতো দেওয়া যায় তাহলে কিন্তু সেই মেয়েটা অবশ্যই একটা সুস্থ সন্তানের মা হতে পারবে। আচ্ছা আমরা এখন একটা কেস দেখি তো, আমাদের মোটামুটি পড়া শেষ করেছি, এখন একটা কেস। A 23-year-old nulliparous woman has had 6 weeks of amenorrhea.
She has not been using any contraception. She normally has a regular menstrual cycle every 28 days. A pregnancy test is positive. She has noticed slight vaginal spotting. What is your diagnosis? চটচট করে লিখে ফেলো, মানে টাইম নাই আমাদের বেশিক্ষণ, এই জন্য আমি আজকে ঝটপট পড়িয়েছি। তাহলে 6 উইকস অ্যামেনোরিয়া নিয়ে একটা পেশেন্ট আসলো, সে বলেছে যে সে কখনোই কোনোদিন কোনো কন্ট্রাসেপটিভ মেথড ব্যবহার করে নাই, তার মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার, তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, বাট শি হ্যাড নোটিসড স্লাইট ভ্যাজিনাল স্পটিং। তাহলে তার ডায়াগনোসিসটা কি কি হতে পারে? একজন লিখেছে জান্নাতুল ফেরদৌস মিম, লিখেছো থ্রেটেন্ড অ্যাবর্শন। ইয়েস, থ্রেটেন্ড অ্যাবর্শন হতে পারে, থ্রেটেন্ড অ্যাবর্শন। ওকে, তাহলে যখন আমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলবো তাহলে আমার তখন আসতে পারে কি করে মিসক্যারেজ, মিসক্যারেজের ভিতরে থ্রেটেন্ড অ্যাবর্শন আমি বলতে পারি। আর একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, একটু একটু ব্লিডিং হচ্ছে কিন্তু সে কিন্তু পেইনের কথা বলে নাই। তাহলে যদি পেইনের কথা এরকম না বলে তাহলে একটোপিক প্রেগন্যান্সি হওয়ার চান্স কম, কিন্তু হতে পারে মোলার প্রেগন্যান্সি হতে পারে, তাই না? এগুলো আমরা কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে পড়েছিলাম। কোথায়? আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং এ, ব্লিডিং ইন আর্লি প্রেগন্যান্সি। আচ্ছা, আমরা খুব চটপট একটা ফ্লো চার্ট দেখবো, দেখতে পারো কিনা তোমরা ভালো করে। আচ্ছা, সাপোজ যে কথাটা আমরা বললাম এরকমই একটা পেশেন্ট যদি আসে ব্লিডিং নিয়ে, তাহলে আমরা কি করব? প্রথমে এরকম একটা পেশেন্ট যদি আসে ব্লিডিং নিয়ে, আমরা প্রথমে ভাইটাল সাইনগুলো দেখবো। কি করে? আমরা ব্লাড প্রেশার দেখবো, হার্ট দেখ, সবাই কিন্তু সুন্দর করে থ্রেটেন্ড অ্যাবর্শন লিখেছে, একজন লিখেছে একটোপিক প্রেগন্যান্সি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিন্তু আমাদের বলতে হবে। তাহলে এইরকম একটা টেস্ট নিয়ে যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসবে, আমরা প্রথমে কি করব? এই পেশেন্টটাকে হিস্ট্রি নেব সুন্দর করে। হিস্ট্রি নেওয়ার পরে আমরা কি করব? তার ভাইটাল সাইনগুলো দেখবো। ভাইটাল সাইনগুলোর ভিতরে আমরা কি দেখবো? ব্লাড প্রেশার দেখবো, হার্ট অ্যান্ড রেসপিরেটরি রেট দেখবো, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন কেমন আছে সেটা দেখবো, তার টেম্পারেচার দেখবো, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আর্লি ওয়ার্নিং স্কোর গুলো আমরা কিন্তু সব দেখে ফেলবো। তারপরে কি করবো? ইফ নেসেসারি রিসাসিটেড পেশেন্ট অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট গাইডলাইন্স। বাইরের একটা ফ্লোচার্ট দিয়েছি, সেরকম করে ওরা বলেছে। যদি আমরা সবকিছু দেখার পরে ইফ রেজাল্টস আর নর্মাল, তখন কি করব? রেজাল্ট নর্মাল, ভালো আছে, তার সব ভাইটাল গুলো ভালো আছে, তখন কি করব? আমরা তারটা আমরা বলি। আর হচ্ছে যদি রেজাল্ট নর্মাল না হয়, তার ভাইটাল সাইন গুলো ভালো না হয়, তাহলে কি করতে হবে? সিনিয়রকে ডাকতে হবে, সিনিয়রের হেল্প লাগবে। আর এখানে যদি আমরা দেখি যে সব ভালো, তখন আমরা কি করব? একটা ফুল হিস্ট্রি নিব, আবার beta ECG test করব in urine and consider beta ECG test in serum according to local policy to confirm pregnancy, established whether cause of bleeding in obstetric or non-obstetric, consider full blood count, check rhesus status and cross matching. যদি নন অবস্টেটিক কজের জন্য তার ব্লিডিং হয়, নন অবস্টেটিক কজের ভিতরে কি কি থাকতে পারে এটা আমরা কিন্তু অ্যাবর্শন পড়ার সময় বলি না, কিন্তু এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। নন অবস্টেটিক কজের জন্য কি কি হতে পারে? তার জেনিটাল পলিপ থাকতে পারে, ব্লিডিং ডিসঅর্ডার থাকতে পারে, এবং ডিজিজ অফ দ্য ভাজাইনা, সার্ভিক্স, ইউটেরাস অর ওভারিস, তাই না? কি থাকতে পারে? সার্ভিক্যাল সিআইএন থাকতে পারে, তার জন্য হইতে পারে, অথবা তার কারো কারো সিএ সার্ভিক্সও থাকতে পারে, তার জন্য হইতে পারে। তাহলে এরকম যদি হয়, অথবা কোনো পলিপ আছে, তার সার্ভিক্যাল পলিপ আছে, মায়োমেটাস পলিপ আছে, তার জন্য কিন্তু ব্লিডিং হতে পারে, তাহলে সেটাও আমাকে দেখতে হবে। যদি কজটা হয় অবস্টেটিক কজ, তাহলে দেখতে হবে যে তার এই হেমোরেজটার জন্য এটা কি একটোপিক কজের জন্য তার ব্লিডিং হচ্ছে নাকি নন একটোপিকের জন্য ব্লিডিং হচ্ছে। যদি দেখা যায় যে একটোপিকের জন্য ব্লিডিং হচ্ছে, তাহলে কি করতে হবে? আবার কিন্তু কনফার্ম করতে হবে। একটোপিক মানেই হচ্ছে এটার জন্য এমার্জেন্সি, এমার্জেন্সির জন্য তোমাকে সিনিয়রকে ডাকতে হবে। কিন্তু যদি দেখা যায় যে এটা নন একটোপিক কেসের জন্য ব্লিডিং হচ্ছে, তাহলে দেখতে হবে যে এক্সটেন্ট অফ ব্লিডিং কিরকম, লেভেল অফ অ্যাবডোমিনাল পেইন কিরকম আছে, whether the cervical loss is dilated or not, whether product of conception can be seen or felt। এখন এইটা দেখার পরে এইখানে আমরা চলে আসলাম যে আমার এটা কোন লেভেল আছে। ইজ ইট থ্রেটেন্ড অ্যাবর্শন, ইজ ইট ইনএভিটেবল অ্যাবর্শন, ইজ ইট ইনকমপ্লিট মিসক্যারেজ অর কমপ্লিট মিসক্যারেজ, সেটা আমরা কিন্তু আগেই পড়েছি, আমরা ওখানে আর যাবো না। আমরা একটু ট্রিটমেন্টে দেখে আসি। থ্রেটেন্ড অ্যাবর্শনের ট্রিটমেন্ট আমরা পড়েছি, এটার ম্যানেজমেন্ট আমরা জানি, এটা নিয়েও আমরা এখন বেশি কথা বলবো না। আমরা একটু কথা বলবো মিসড অ্যাবর্শন। এখানে আমরা কি করি সেটার কিন্তু ট্রিটমেন্ট আমরা পড়ে এসেছি। ইনএভিটেবল অ্যাবর্শন হলে কি করতে হবে সেটাও কিন্তু আমরা ভালো করে পড়ে এসেছি। আমাদের টাইম শর্ট,
সুতরাং আমি একটু তাড়াতাড়ি যাই। কমপ্লিট অ্যাবর্শন আমরা দেখে এসেছি। আমরা ইনকমপ্লিট অ্যাবর্শনে কি করি সেটাও আমরা পড়েছি, আমাদের ট্রিটমেন্ট করা হয়েছে। আমরা মিসড অ্যাবর্শনটা দেখি আমাদের এখানকার আমাদের প্রোটোকল অনুযায়ী। এটা মনে হয় একটু বলা হয়েছে কিনা আমরা আবার একটু মনে করি। মিসড অ্যাবর্শনে আমরা কি বলেছি দেখো, যদি আমার মনে হয় যেটা আমরা ডায়াগনোসিস করলাম দিস ইজ দ্য কেস অফ দ্য মিসড অ্যাবর্শন, তাহলে আমাকে দেখতে হবে যে ইউটেরাসের হাইটটা কত। ইউটেরাসের হাইট যদি লেস দেন 12 উইকস হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, এটা হচ্ছে কিন্তু আমাদের ন্যাশনাল প্রোটোকলটা, আমাদের বাংলাদেশে আমরা যেটা মিসড অ্যাবর্শনের জন্য করি এটা কিন্তু পরীক্ষায় ধরে, এই জন্য কিন্তু এটা আলাদা করে আমি বলছি, এটা একটু তোমরা মাথায় রাখো অথবা লিখে রাখো। মিসোপ্রোস্টল আমরা 800 মাইক্রোগ্রাম অর্থাৎ 4 ট্যাবলেট ভ্যাজিনাতে দিব ইন দ্য পোস্টেরিয়র ফর্নিক্সে। আমরা কি করতে পারি 600 মাইক্রোগ্রাম অর্থাৎ 3 ট্যাবলেট সাবলিঙ্গুয়ালি দিতে পারি এবং এটা রিপিট করব 3 আওয়ারলি ফর 3 ডোজেস। এবং এইভাবে যদি না হয় তখন কি করতে হবে, এইভাবে আমরা মিসোপ্রোস্টল দিয়ে যদি তার মিসড অ্যাবর্শনটা কি হতে পারে কমপ্লিট হতে পারে, তাহলে সেক্ষেত্রে আর কিছু লাগবে না, আমরা অ্যান্টিবায়োটিক দিব, ফলো আপ করবো। কিন্তু যদি মিসোপ্রোস্টল দিয়ে এই প্রোডাক্ট অফ কনসেপশনটা যদি এক্সপেলড আউট না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার আমাদেরকে এমভিএ করতে হবে। যদি ইউটেরাসের সাইজ মোর দেন 12 উইকস হয়, দুটোই একই রকম হয়ে গেছে সাইনটা, তাহলে কি করতে হবে, টু হেল্প এক্সপালশন মিসোপ্রোস্টল 2 ট্যাবলেট 400 মাইক্রোগ্রাম দিলাম পোস্টেরিয়র ফর্নিক্সে, অথবা অক্সিটোসিন দিব, দিয়ে আমরা কিন্তু দেখবো যে ইউটেরাসে কোনো কন্ট্রাকশন হয় কিনা, অথবা দেওয়ার পরে ইউটেরাস থেকে যে প্রোডাক্ট অফ কনসেপশন আছে সেটা বের হয়ে আসে কিনা। যদি বের হয়ে আসে তাহলে খুবই ভালো কথা, তাহলে তার কিছু লাগলো না। কিন্তু যদি প্রোডাক্ট অফ কনসেপশনটা বের হয়ে না আসে তাহলে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে এমভিএ করতে হবে এবং অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং পেশেন্টকে ফলো আপে রাখতে হবে। এই কথাটুকু আমরা আবার বললাম এই কারণে যে আমাদের একটা ন্যাশনাল প্রোটোকল আছে এবং সেই ন্যাশনাল প্রোটোকল অনুযায়ী মিসড অ্যাবর্শনের প্রশ্নটা উত্তর তোমাকে জানতে হবে, সেই জন্য এটা আবার দেওয়া। মোটামুটি আজকে কিন্তু আমরা ক্লাস শেষ করেছি মনে হয় টাইমলি। এখন তোমাদের যদি কখনো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু জানাতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈদ মোবারক।